কুল জাল হাক্কা ওয়া জাহাকাল বাতিল। প্লিজ সমালোচনা করবেন না। কাকে বলছি? জনগণকে, জামাত ইসলামীর আপনাদেরকে বলছি। আবার প্লিজ বাংলাদেশ এক কঠিন পরিবর্তনের সন্ধিক্ষণে আছে। এইটি হচ্ছে আমাদের জন্য একটি বিরাট হ্যাঁচকা টান দেওয়ার উপযুক্ত সময়। আমরা যদি এই সময়টাকে আমাদের জন্যে, ইসলামী আন্দোলনের জন্যে, জনগণের জন্যেই বাংলাদেশের একটি নতুন সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করতে চাই, এই একটি বছর আমাদের সবকিছু ছেড়ে দিয়ে নির্বাচনকে অগ্রাধিকার দিতে হবে। আমি নেগেটিভ কথা বলতে চাই না। প্লিজ গো হেড। বাংলাদেশ কথা বলবে ইনশাআল্লাহ, জমিন কথা বলবে, মানুষ সাড়া দেবে। বাংলাদেশের মানুষের জন্য এই আকাশে মুক্তির সূর্য উদিত হবে। দিস ইজ বাংলাদেশ জামাত ইসলামী, যারা সত্যিকার ভাবে একটি পরিবর্তন আনতে সক্ষম। আমাকে অনেকে প্রশ্ন করে, আপনারা দেশ চালাইতে পারবেন? পারবো না। নিজামী সাহেব পারে নাই? মুজাহিদ সাহেব পারে নাই? তো মুজাহিদ সাহেব, নিজামী সাহেব পারলে মাসুদ সাহেব পারবে না কেন? আমরা তো সেই প্রোডাক্ট, সেই ইন্ডাস্ট্রির, তো আমরা র মেটেরিয়ালস। We belong to the same understanding and capability. মানুষের কাছে আস্থা অর্জন করতে হবে, মানুষকে কনভিন্স করতে হবে। মানুষ বলছে যে এবার জামাতকে দেখি, সব দলকে আমরা দেখছি, এবং মানুষ বলে যে জামাত ইসলামী পারবে দেশটা রিয়েল পরিবর্তন করতে। আমাদের ব্যাপারে মানুষের অ্যানালাইসিস কয়েকটি বিষয়। এক, মানুষ মনে করে জামাতের লোকেরা সৎ। এটা মনে করে না প্রমাণিত? এটা প্রমাণিত। আমাদের যারা মন্ত্রী ছিলেন, যারা এমপি ছিলেন, আলহামদুলিল্লাহ তাদের কোনো কারাপশনের কোনো চিহ্ন কেউ খুঁজে পায়নি। আমেরিকানদের সাথে আমার অনেক কথা হয়, তো তাদের তো ইসলামের ব্যাপারে কিছুটা রিজার্ভেশন আছে। ইসলামী শক্তিকে তারা নানাভাবে চিহ্নিত করতে চায়। আমি তাদেরকে বলেছি, তোমাদের সাথে আমাদের আদর্শিক ডিফারেন্স আছে, তোমাদের সাথে আমাদের রাজনৈতিক ডিফারেন্স আছে, কিন্তু একটি বিষয়ে তোমাদের সাথে আমাদের ঐক্য হতে পারে। তো তারা বলে যেটা কি? আমি বলেছি সেটা হচ্ছে দুর্নীতি মুক্ত অবস্থাটি, অ্যান্টি কারাপশন সেন্টিমেন্ট, নো কারাপশন। এবং আলহামদুলিল্লাহ তারা এটা এগ্রি করে। দি অনলি পার্টি, একমাত্র দল বাংলাদেশে যাদের কোনো কারাপশন প্রমাণিত হয়নি। এটা কি ছোট জিনিস না বড় জিনিস? একজন ব্যক্তি $235 বিলিয়ন বাংলাদেশ থেকে নিয়ে চলে গেছে। গতকাল বাংলাদেশ গভর্নর বলেছেন $2000 কোটি পাচার হয়ে গিয়েছে, দুর্নীতি হয়েছে। তো এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশ প্রায় মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতো। আমাদের ভোট চাওয়ার অনেক অ্যাপ্রোচ করার এবং অ্যাগ্রেসিভলি ভোট চাওয়ার অধিকার তৈরি হয়েছে বাংলাদেশে। আমরা যদি বলি একজন ভোটারকে, আপনি কি চান বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক, সে কি জবাব দেবে? না, না, হ্যাঁ। আমরা যদি বলি আপনি ভোটের অধিকার পান, নিজের ভোট নিজে দেবেন, যাকে ইচ্ছা তাকে দেবেন, আপনি এই পরিস্থিতি কি চান, তাহলে সে কি বলবে? চাই। আমরা নই, সাধারণ মানুষ কি বলবে, একজন নারী কি বলবে, একজন পুরুষ কি বলবে, একজন যুবক কি বলবে, একজন শিক্ষিত লোক কি বলবে?
তাহলে এই সকল পজিটিভ প্রশ্নের আনসার হচ্ছে ইয়েস। আর ইয়েসের মালিক কে হবে? বাংলাদেশ জামাত ইসলাম। কারণ ইয়েস তো বিএনপির কাছে নাই, আছে। আমরা যদি বলি দুর্নীতিমুক্ত নেতৃত্বকে ভোট দেন, ওইখানে কি পাওয়া যাবে? আমরা যদি চাঁদাবাজ মুক্ত একটি দলকে ভোট দেন, ওটাকে ওইখানে পাওয়া যাবে? তাহলে ইয়েসের জবাবে এসে দাঁড়াবে জামাত ইসলাম। আমি তো ক্যাম্পেইন করতে গিয়ে এবার বলবো যে আমাকে কেন ভোট দিবা না, এটা তোমাকে আমারে কনভিন্স করতে হবে। আমি এটা বলবো না যে আমারে এই কারণে তোমারে ভোট দিতে হবে। আমার প্রশ্ন কি হবে? প্রথমটি হচ্ছে আমার পজিটিভ অ্যাপ্রোচ, যে আমাকে এই কারণে ভোট দিতে হবে। কিন্তু 54 বছর বাংলাদেশের এই রাজনীতির ব্যর্থতা, শাসনের ব্যর্থতা, দুর্নীতির জঞ্জাল, অধিকারহীনতা, রক্ত এবং জীবনের বিনিময়ে সংগ্রাম এবং আন্দোলনের পরে আজ পজিটিভ ভোট চাওয়ার প্রয়োজন হবে না। আজকে আমরা অ্যাগ্রেসিভ হব। আমাকে কেন দিবা না এটা প্রমাণ করতে হবে। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকে যারা 4 জন এখানে ক্যান্ডিডেট হয়েছেন, তারা গিয়ে যদি এই কথা বলে আমার কেন ভোট দিবা না, ভোট না দেওয়ার মতো কোনো যুক্তি তারা প্রমাণ করতে পারবে না, দিতে পারবে না। এই কথা কি শুধু ক্যান্ডিডেটরা বলবে? কারা বলবে? প্রত্যেকে গিয়ে বলতে হবে। সেই সিরিয়াসনেস আমাদের লাগবে। আমি দেখছি আপনাদের সকলের চেহারা তাজা, ফ্রেশ। নির্বাচনে সিরিয়াস হতে হলে এই চেহারার ভিতরে মলিনতা আনতে হবে। আপনাদেরকে বিধ্বস্ত দেখাইতে হবে, টায়ার্ড মনে হবে, মিটিংয়ে বসে চোখ বন্ধ হয়ে আসবে। তাহলে কি নেগেটিভ বললাম না পজিটিভ বললাম? কেন ঘুম ঘুম আসবে? আপনি রাতে ঘুমাবেন না, ক্যাম্পেইন করবেন। কেন আপনাকে বিধ্বস্ত দেখাবে? সারা রাত জেগে থাকার পরেও ফজর পরে আবার নির্বাচনের ক্যাম্পেইনের জন্য বেড়ে যেতে হবে। আমি একটি স্লোগান দিতাম সবসময়, এখনো দেই, রেস্টলেস ডে, স্লিপলেস নাইট, আনটায়ারিং লেবার। নিদ্রাহীন রাত, বিশ্রামহীন দিন, অক্লান্ত পরিশ্রম। রাতে ঘুমানো যাবে না, দিনে বিশ্রাম নেওয়া যাবে না, ক্লান্ত হওয়া যাবে না। ইলেকশন, সিলেকশন, নমিনেশন, টেনশন, কালেকশন, exhaustion, combination of all this sun is election. আমরা 4টি আসনে জিততে চাই। আপনারা হ্যাঁ বলেছেন, দিস ইজ নাথিং। কি বলেছি? দিস ইজ। আপনি চান কি না চান, হু কেয়ার্স? হু কেয়ার্স? আপনি চান কি না এটা প্রমাণ করতে হবে। আমি চাই গিয়ে একটা ভোট দিলাম তাতে হবে না। আমি কিছু প্রশ্ন করব, আপনারা বিব্রত হবেন না তো? ঢাকা শহরে, এই পটুয়াখালী জেলা মোট কত লোক বাস করে? কে বলতে পারবে? পারবেন না? ঠিক আছে। আপনার যে উপজেলা, সেই উপজেলার কত লোক বাস করে? জামাতের কত লোক বলি নাই। আপনার যে উপজেলা, সেই উপজেলার কত লোক বাস করে? কি বলতে পারবেন? পারবেন না। আপনার ইউনিয়নের কত লোক বাস করে? এটাকে বলতে পারবেন? ছোট হয়ে আসছি, পারবেন না। আপনার গ্রামের যারা ঢাকায় বাস করে, তার প্রত্যেকের ঠিকানা, বাসা, বাড়ি আপনার সাথে যোগাযোগ আছে, আপনি চিনেন, প্রত্যেকটি ঠিকানা চেন। আমি কিন্তু জবাব দিয়ে বিপদে পড়বেন না, সঠিক না হই না, আমি কিন্তু দাঁড় করাবো।
গ্রাম বলেছি তো, ছোট জিনিস না। গ্রামের কারা কারা এখানে থাকে, তার ঠিকানা কোথায়, তার বাড়ি কোথায়, তার ঘর কোথায়, তার বাড়িতে গেছেন কিনা, সে আপনার বাড়িতে আসছে কিনা, এরকম 100% কে কে জানেন বলেন? জানেন না। তাহলে ভোট কেমনে হবে? হবে? আমি মাসুদকে বলছি আমি একটু লম্বা সময় কথা বলবো, এই জন্য যে প্রশ্ন করার বক্তৃতা তো জ্বালাময় দিতে চাইলে, শুনতে চাইলে শেষ 10 মিনিট দেবো, এখন জ্বালাময় নাই। আর মাসুদ দিছে তো জ্বালাময়, তো অসুবিধা নয়। পুরো বাকি ক্যান্ডিডেটও আছে আলহামদুলিল্লাহ। কি জ্বালাময় বক্তৃতা চান না কনস্ট্রাকটিভ বক্তৃতা চান? কনস্ট্রাকটিভ চান। তাহলে এটা আমরা জানি না, ঠিক আছে। পটুয়াখালীরটা জানি না, বাড়িরটা ধরি। আপনার গ্রামে মোট ভোটার কত, নারী কত, পুরুষ কত, এটা জানেন কে কে? জি জানেন? কি আশ্চর্য! আপনি নির্বাচন করবেন, জিততে চাবেন, কয়জন হাত তোলেন? আগে হাত তোলেন কতজন? তাহলে কত পার্সেন্ট হলো? এখানে যদি আমি 500 লোক ধরি, 6 জন উঠেছেন, কত পার্সেন্ট হয়েছে? 1%? নো নো নো, 500-র ভিতরে 5 জন 1% আর কি? 001। তাহলে বাকিরা নিজের গ্রামেরও কোনো খবর নাই। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, আপনার গ্রামে গ্রাজুয়েট কতজন আছে? গ্রাজুয়েট, মাদ্রাসা গ্রাজুয়েট এবং জেনারেল গ্রাজুয়েট কয়জন আছেন বলেন? কে বলতে পারবেন? গ্রাজুয়েট, ঠিক আছে, কোন গ্রাম বলেন? আচ্ছা, এত লম্বা কইতে না, আপনার গ্রামের নাম, উপজেলা বলেন। এই গ্রামের আর কে আছেন? কেউ আছেন এই গ্রামের? আচ্ছা, কয়জন আছে গ্রাজুয়েট? 10 জন। মাদ্রাসার কয়জন? জেনারেল কয়জন? মাদ্রাসার নাই, মানে কামেল পাস, আলেম পাস নাই। আচ্ছা, এটা কি বিশ্বাসযোগ্য? আচ্ছা, মাদ্রাসার নাই। আচ্ছা, ঠিক আছে, আমি আজকে তো চ্যালেঞ্জ করতে পারবো না। কোন উপজেলা? 10 মিনা। 10 মিনা উপজেলা আমির কে? দাঁড়ান, আসুন, আপনি এটা কনফার্ম করবেন যে ওনার গ্রামে, এখন কনফার্ম করতে পারবেন মিটিং চলাকালীন? কেন পারবেন না? দাঁড়ান দাঁড়ান, পারবেন না কেন? এখন মিটিং চলাকালীন করতে হবে। কিভাবে পারবেন বলেন? আপনার ইউনিয়ন সভাপতি আছে? আছে? এখানে আছে? ফোন আছে? তো ফোন করেন। ইউনিয়ন সভাপতিকে যদি এখন ফোন করেন, ইউনিয়ন সভাপতি গ্রাম চিনবে? দাঁড়ান দাঁড়ান, এত টায়ার্ড হচ্ছেন কেন? হ্যাঁ বলেন। ইউনিয়ন সভাপতি, আগে আমার কথা কে শুনেন, ফোন আগে করেন না। আচ্ছা, ইউনিয়ন সভাপতির ফোন আছে, এই গ্রামের নাম চিনবে? চিনবে। তাহলে এখন আপনি ফোন করে এই গ্রামের নাম বলে, গ্রাজুয়েট, গ্রাজুয়েট মানে আলেমের পরে নাকি ফাজিল, ফাজিল থেকে কামেল আর জেনারেল ডিগ্রি থেকে উপরে মোট কয়জন আছে এটা আপনি আমাকে জানান। আচ্ছা, আমার এই কথা প্রশ্নের গুরুত্ব আছে না এমনি বিব্রত আছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, কি বলেছি? নির্বাচন টেনশন তো শব্দ একটা বলেছি। নির্বাচন এমন টেনশন হইতে হবে যে রাত্রে অটোমেটিক ঘুম আসবে না। অনেকে বলছেন আমরা স্বপ্ন দেখি, স্বপ্নের একটা ডেফিনিশন দিচ্ছে এপিজে কালাম, আব্দুল কালাম। উনি বলেছেন যেটা আপনি ঘুমের ভিতরে দেখেন সেটা স্বপ্ন নয়, ওটাই স্বপ্ন যে আপনাকে ঘুমাতে দেয় না। বুঝা গেছে না? বুঝা যায় নাই? আচ্ছা, দিস ইজ ইলেকশন অ্যান্ড টেনশন অফ দ্য ইলেকশন, যেটি রাত আপনাকে ঘুমাতে দেবেন। উপজেলা আমির সাহেব আবার দাঁড়ান, আপনাকে উনি বিপদে ফেলছে, আমার কোনো দোষ নাই। আচ্ছা,
আপনার উপজেলাতে মোট ইউনিয়ন কয়টা? 60টা। তো 60টা আর গ্রাম কয়টা? আমি একটা বেজাইলের লোক, কি মনে হয় আপনাদের? বলেন গ্রাম কয়টা বলেন। আপনারা কথা বলবেন না, না এটা কারেক্ট না, একেবারেই কারেক্ট না। কিভাবে বুঝলাম? জানি আমি না, জানতে হয়। একটা উপজেলার 70 গ্রাম নিয়ে একটা উপজেলা, এরকম কোনো উপজেলা নাই। প্রত্যেক উপজেলাতে কমপক্ষে, আমার উপজেলাতে 231টা গ্রাম। এটা ছোট হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনার যে 10টা ইউনিয়ন বলছেন, তো 60টা ইউনিয়ন বলছেন, তো 60টা ইউনিয়নে কমিটি হয়েছে, ইলেকশন কমিটি ইজ গুড। কয়জনের কমিটি হয়েছে? গ্রামে, প্রতি গ্রামে, প্রতি ইউনিয়নে 31 সদস্য বিশিষ্ট কমিটি করেছে। আচ্ছা, আপনার কত অনুসারে প্রতি গ্রামে, প্রতি ইউনিয়নে গ্রাম সংখ্যা গড়ে 10 গ্রাম ভিত্তিক কমিটি হয়েছে? পুরাটা এখনো হয়নি। প্রত্যেক গ্রামে আপনার লোক আছে? আছে। তো প্রত্যেক গ্রামে যদি আমার লোক থাকে, প্রত্যেক গ্রামে কমিটি করতে মোট কত সময় লাগবে? এটা তো জিজ্ঞেস করি নাই, আমি আপনাকে জিজ্ঞেস করেছি প্রত্যেকটা গ্রামে আপনার নিজস্ব লোক আছে, এরকম গ্রামগুলোতে কমিটি ঘোষণার জন্য মোট কত সময় লাগার কথা? 1 মাস। আর 31 তারিখে কি সময় দিছেন? যে 31 তারিখের আর কয়দিন আছে? যে 7 দিন আছে। করবেন বলছেন 1 মাসের ভিতরে, আবার কইছেন 31 তারিখ করবেন, কথা করবেন। তো কোনটা করবেন? কথা তো 2 রকম কইছেন। যে সময় দেওয়া আছে, ও আচ্ছা, কিন্তু আপনার লাগবে বেশি। কেন? একটারে ধরি, সবাইরে ধরা হইতেছে নাকি? আচ্ছা, আর ওনারা তো দিছে উনি। তো বলেন আপনার বেশি লাগবে কেন? জি জি, কি সংকট দেয়? ইউনিয়ন সভাপতি আছে কিনা? আছে? গ্রামের লোক আছে? আপনি আছেন? আপনি কোথায় থাকেন? এলাকায় থাকেন। তো তাইলে গ্রাম ভিত্তিক কমিটি ঘোষণা দিতে কত সময় লাগবে? আপনি কত পারবেন? তো আমি জিজ্ঞেস করতেছি না, দেখেন আমি জিজ্ঞেস করতেছি কত সময় লাগার কথা। উনি বলতেছে 1 মাসের ভিতরে করব। এই প্রশ্নের জবাব দিলে কত নাম্বার পাওয়া যাবে? জি 0। তাহলে আপনি পাইছেন কত? বলেন বলেন, কত পাইছেন? আচ্ছা ঠিক আছে, আপনার লেখাপড়া কি? আপনার প্রফেশন কি? বিএ পাস, মাশাআল্লাহ। এখন আপনাদের দিকে তাকাই, ঠিক আছে। আপনি যদি সিরিয়াস হন তাহলে আপনার একটা ইউনিয়ন কমিটি করতে সময় লাগবে 20 মিনিট। যদি আপনি নিজে বসে পরিচিত লোক দিয়ে লেখে করে ফেলেন। আর আপনি যদি বলেন যে আমি প্রত্যেক গ্রামে গিয়ে গিয়ে করবো লোকজনকে নিয়ে, ওটা ভালো, তাহলে আপনার লাগবে 3 দিন। ঠিক আছে, দিন 3টা করে জায়গায়, 3টা করে গ্রামে কমিটি করবেন, 10টার জন্য 3 দিন। আর আপনি বলছেন কত দিন? দিন বলেন 30 দিন। আপনি বলছেন 30 দিন, আমি বলছি 3 দিন, তাহলে 10 গুণ বেশি লাগছে। তাহলে আপনার এখানে জিততে হলে ইলেকশন হইতে হবে 10 বছর পরে, 1 বছরে না আছে, ঠিক আছে না?
তো 10 পর ইলেকশনের সম্ভবত আপনি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। কি মনে হয় আপনার ইলেকশন সোজা? আমার এলাকায় আমি কর্মী সমাবেশ করি, প্রত্যেককে বলি ওজন মাপার জন্য, যে 7 কেজি ওজন কমবে ভোটের পরে আবার 2-4 টাকা মাপাই, পুরা তো মাপতে পারি না আমি। সম্মানিত ভাইরা, গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে কিছু তাপ দেখা যাচ্ছিল। আমরা ভূমিকা নেওয়ার চেষ্টা করেছি এটাকে প্রশমিত করার জন্য। আমরা বিভিন্ন দলের সাথে কথা বলেছি, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে আমরা মিটিং করেছি এবং আলহামদুলিল্লাহ এই উত্তেজনা অনেকটাই কমে আসছে। বাংলাদেশে আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের অনেক ত্রুটি আছে, অনেক দুর্বলতা আছে, অনেক কিছু করার ছিল তাদের করতে পারেনি। আমরা তার সমালোচনা করছি, দৃষ্টি আকর্ষণ করছি, কারেকশনের চেষ্টা করছি। তবে এই কথা নিঃসন্দেহে একমত হতে হবে, এই জাতিকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে, টিকে থাকা অপরিহার্য প্রয়োজন। ডক্টর ইউনূসের অধীনে একটি সুষ্ঠু সঠিক নির্বাচন হোক, এটাই আমাদের প্রত্যাশা এবং দাবি। অনেকে নির্বাচনের কথা বলেছেন, আমি মনে করি বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছিল তার অন্যতম প্রধান কারণ ছিল অসুস্থ নির্বাচন, জবরদখল করার শাসন। একটি সুষ্ঠু সঠিক নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচনেই এই বিশাল সংকটের মূল সমাধান হতে পারে। আমি আহ্বান জানাবো সকল রাজনৈতিক দল এবং সংশ্লিষ্টদেরকে যে দেশকে স্থিতিশীল রেখে নির্বাচনের দিকে আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই ক্ষেত্রে সহযোগিতা করা। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাতে চাই, নির্বাচন করা আপনার অন্যতম প্রধান অঙ্গীকার এবং দায়িত্ব। তার পাশাপাশি অতীতের অভিজ্ঞতাকে সামনে রেখে নির্বাচনের সুষ্ঠুতার জন্য, একটি সঠিক রাজনীতির জন্য, ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য আমরা কতিপয় সংশোধনের কথা বলেছি, যেটা অপরিহার্য। সুতরাং দুটো দাবি আজকে আপনার কাছে। আপনি নির্বাচনের ব্যাপারে বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আপনি নির্বাচন করবেন। আমরা আজকে স্পষ্ট বলতে চাই, এই সময়ের ভিতরে আপনি সুস্পষ্টভাবে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, কারণ সেটা না হলে মানুষের ভিতরে এক ধরনের অনিশ্চয়তা আছে। রাজনৈতিক দলের ভিতরে বিশ্বাসের একটি সংকট তৈরি হচ্ছে। নানাবাকি গুজব এবং নানা কথা বাজারে ছড়ানোর সেই সুযোগ গ্রহণ করছে। ভারত, পরাজিত শক্তি আওয়ামী লীগ এবং দেশ বিদেশে তাদের দোসর যারা আছে, তারা কখনোই এটা চাইতে পারে না যে বাংলাদেশ সুষ্ঠুভাবে পরিচালিত হোক, উন্নতির দিকে চলে যাক, একটি কল্যাণময় রাষ্ট্র হোক, একটি সুষ্ঠু নির্বাচন হোক। সুতরাং এটি খুব স্বাভাবিক। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার দায়িত্ব আপনার এবং আমাদের, যাতে ষড়যন্ত্র আর বেশি পাকাতে না পারে। আপনার কাছে আমরা দুইটা রোডম্যাপ চাই। একটা বলেছিলাম, আপনি ওয়াদা করেছেন যে টাইম,
এই সময়ের ভিতরে, টাইম স্পেনের ভিতরে নির্বাচনের তারিখ দিয়ে আপনি একটা রোড ম্যাপ দিন। প্লাস যে সংস্কার উদ্যোগ আপনি নিয়েছেন, আমরাও তার সাথে অংশীজন আমরা কাজ করছি, সেই সংস্কারেরও একটি রোড ম্যাপ আপনাকে ঘোষণা করা প্রয়োজন। যদি দুটি হয় তাহলে অনিশ্চয়তা কেটে যাবে, মানুষের ভিতরে সন্দেহ কেটে যাবে, বাংলাদেশ আবার সঠিক রাস্তায় অগ্রসর হবে, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে একটি স্থিতিশীলতা, সুস্থতা ফিরিয়ে আনবে, এই দাবি করে এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল মানুষকে ঐক্যবদ্ধ থেকে প্রয়োজনে মোকাবেলা করার সেই হিম্মত, শক্তি এবং সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে জামাতে ইসলামী কোনো আপোষ করবে না। একটি সাস্টেইনেবল ডেমোক্রেসির ব্যাপারে জামাত কোনো আপোষ করবে না। একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জামাত কোনো আপোষ করবে না। এবং বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার ক্ষেত্রে জামাত আপোষহীন ভূমিকা পালন করবে। এই চারটি বেসিক পয়েন্টের উপরে দ্বিমত পোষণ করার কোনো দেশপ্রেমিক শক্তি বা ব্যক্তির কোনো সুযোগ নেই। আসুন আমরা এই মৌলিক ইস্যুগুলোকে সামনে রেখে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করি এবং সেই ঐক্যবদ্ধ জাতি যেমনি ষড়যন্ত্র মোকাবেলা করবে, তেমনি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।